সালের অক্টোবর মাস। গত বছরের তুলনায় স্বাভাবিক গরম এবার অনেকটাই বেশি। যদিও গত 10 বছরে পৃথিবীর ওজোন স্তরের ফুটোগুলো মেরামত করে গ্রিনহাউস গ্যাস এফেক্ট কার্যত রোখা গেছে, কিন্তু এই বছরটায় দেখা যাচ্ছে এপ্রিল মে মাসে তাপমাত্রা অনেকটাই বেশি। বিজ্ঞানীরা এর কারণ অনুসন্ধানে নেমেছেন, না নেমে উপায়ও ছিল না। পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে। সুন্দরবনের একটি বদ্বীপে অবস্থিত বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে এই তাপমাত্রা মোকাবিলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জগদীশ সি বোস সায়েন্স সেন্টার ঘন অরণ্য পরিবেষ্টিত এই বিশাল বিজ্ঞান কেন্দ্রে পৃথিবীর পূর্ব গোলার্ধের পরিবেশের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে নিরন্তর গবেষণার কাজ এবং তার প্রয়োগ চলছে। কৃত্রিম মেঘ এবং বৃষ্টির সঞ্চারের উপর যে দিকপাল বিজ্ঞানী অসাধারণ কাজ করেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে তাপাঙ্কের সুনির্দিষ্ট স্বাভাবিকতায় নিয়ে এসেছেন, তার নাম বাৎসায়ন চ্যাটার্জি। এ বিষয়ে আরেকজন দিকপাল বাৎসায়নেরই ভাবশিষ্যা হলেন নন্দিতা ভুটিয়া। সিকিমের গেঞ্জিংয়ে নন্দিতার জন্ম। মহাকাশ গবেষিকা হিসাবে ছাঙ্গু মানমন্দিরে নন্দিতা দীর্ঘদিন কাজ করেছেন। চীন ভারত যৌথ সহযোগিতায় হিমালয়ের বুকে 13,867 ফুট উঁচুতে এই মানমন্দিরটি তৈরি হয়েছে। নাম ভানুভক্ত মহাকাশচর্চা কেন্দ্র। ভানুভক্ত মহাকাশচর্চা কেন্দ্রের অর্ধ বলয়াকৃতি বিশাল বাড়ির পাশেই ছাঙ্গু লেক। আজ ছাঙ্গু লেকে বরফ জমেনি, আশেপাশের পাহাড়গুলোও শুকনো। কখনো কখনো হালকা সাদা কালো মেঘ লেকের জলের উপর দিয়ে ভেসে গিয়ে মানমন্দিরটিকে বেড় দিয়ে ধরেছে। নন্দিতা দেবী ব্যালকনিতে দাঁড়িয়ে ছাঙ্গু লেকের ওপর ভাসমান মেঘগুলোকেই দেখছিলেন। এখানে এই মুহূর্তে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস। সূর্য পশ্চিমে ঢলে গেছে বহুক্ষণ, অন্ধকার হয়ে এসেছে। আকাশে তারামণ্ডল এক এক করে ক্রমশ নজরে আসছে। নন্দিতা দেবী ঘড়ি দেখলেন 7:35। এবার তিনি ছাদে যাবেন। এখানে পর্যবেক্ষণ কেন্দ্রে দূরবীনের সামনে বসবেন। গেরুয়া রঙের সালোয়ার কামিজ পরনে, মাথার চুলের ঢল পিঠ ছাড়িয়ে কোমরের নিচে নেমে গিয়েছে। ব্যালকনির নিয়ন্ত্রিত হলুদ আলোয় নন্দিতা ভুটিয়াকে দারুণ সুন্দর, অসাধারণ ব্যক্তিত্বময়ী বলে মনে হচ্ছে। ধীর পায়ে হেঁটে তিনি ব্যালকনির শেষ প্রান্তে এসে দাঁড়ালেন। এখানে গাঢ় নীল রঙের মিশ্রিত ধাতুর একটা দরজা। নন্দিতা দেবী দরজার সামনে দাঁড়ানো মাত্রই সেটার মাথার একটা বেগুনি আলো দপ করে জ্বলতে শুরু করলো। নন্দিতা দেবী ডান হাতটা সামান্য তুললেন। হাতের ছায়া নীল দরজার একটা গাঢ় কালো রঙের দাগের ওপর পড়া মাত্রই বেগুনি আলো নিভে সবুজ আলো জ্বলল। একটা মিষ্টি টুংটাং আওয়াজ করে দরজা খুলে গেল। ভেতরে আলোকময় চলন্ত সিঁড়ি। নন্দিতা দেবী এগিয়ে সিঁড়িতে পা রাখা মাত্রই দরজা বন্ধ হয়ে গেল। 50 সেকেন্ডের মাথায় তিনি 6 তলা বাড়ির সমান উঁচু একটি মানমন্দিরের ছাদে দক্ষিণ দিকের অংশে চলে এলেন। ছাদে বিশাল একটি পুরনো আমলের 260 দূরবীন বসানো আছে। ছাদে চাঁদের কারখানায় তৈরি ধাতুর সিটের ছাউনি দেওয়া পিগমিদের বাসস্থান ইগলুর মতো দেখতে 3টি বড় বড় ঘর। এগুলোকে বলা হয় ইগলু ঘর। তাপ নিয়ন্ত্রকের মাধ্যমে ঘরগুলিতে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখা হয়। কাঁচের দরজা ঠেলে নন্দিতা দেবী সেই ঘরে এলেন। কর্মব্যস্ত রিসার্চ সেন্টারে একটানা গুঞ্জন, বহু লোক কাজ করছেন। নন্দিতা দেবী ফের বাইরে এসে দূরবীনের কাজে বসলেন। দূরবীনের নলে চোখ লাগানো মাত্রই সৌরলোক, নক্ষত্রপুঞ্জ, নীহারিকালোক, গ্রহাণুপুঞ্জ যেন তার হাতের মুঠোয় চলে এলো। তিনি ডান হাতে দূরবীনটা অপারেট করতে করতে দিক পরিবর্তন করে মহাকাশ পর্যবেক্ষণে ডুবে গেলেন। মহাকাশের বিশালত্ব রোজকার ক্ষুদ্রতা, তুচ্ছতাকে ভুলিয়ে দেয়। লক্ষ কোটি আলোকবর্ষ দূরে নক্ষত্রপুঞ্জকে জানা, মহাকাশ লোকের সীমাহীন রহস্যের খোঁজে নিজেকে ডুবিয়ে রাখার মধ্যে কী যে আনন্দ আছে তা বিজ্ঞানী মাত্রই জানেন। নতুন একটা নক্ষত্র আবিষ্কৃত হলে সারা বিশ্বে তাই বিজ্ঞানী মহলে হইচই পড়ে যায়। এখন নন্দিতা দেবীর চোখ দূরবীনে। সব ঠিকঠাকই চলছে। ধ্রুবতারা, সপ্তর্ষিমণ্ডল, বুধ, শুক্র, মঙ্গল, শনি, বৃহস্পতি, প্লুটো, গ্রহাণুপুঞ্জ অথবা আমাদের নিকটবর্তী নক্ষত্র আলফা সেঞ্চুরি প্রত্যেকেই তাদের নিজ নিজ কক্ষে নিজস্ব গতিতেই চলছে। কিন্তু তার মধ্যেও কিছু স্বাভাবিক পরিবর্তন থাকেই। সেগুলিও নন্দিতা দেবীর চোখকে ফাঁকি দিতে পারছে না।
কারণ অভিজ্ঞ এই মহাকাশ বিজ্ঞানীর চোখ এবং মস্তিষ্ক যেন রীতিমতো এক উন্নত মানের কম্পিউটার। কিন্তু এ কি নতুন কি একটা যেন দেখা গেল। নন্দিতা ভুটিয়া দূরবীন থেকে চোখ সরিয়ে সালোয়ারের ওড়না দিয়ে ভালো করে চোখ মুছে নিলেন। ফের চোখ রাখলেন দূরবীনের নলে। কি আশ্চর্য, কলমের মতো ছোট্ট একটা আলোক বস্তু তীর তীর করে কাঁপছে। মনে হচ্ছে যেন ওটা পৃথিবীর দিকেই এগিয়ে আসছে। একেবারে নতুন জিনিস। নন্দিতা দেবী মনে মনে বললেন, দেখাতে হবে, হয় উল্কাপিণ্ড, নয়তো ধূমকেতু অথবা গ্রহাণু, এই তিনটির যে কোনো একটি অবশ্যই এটা। নন্দিতা দেবী হাত ঘড়ির একটা ছোট্ট বোতাম টিপে কথাটা বললেন। মিস্টার রণধীর শুভ্রা কি কম্পিউটার টেবিলে আছেন? তার হাত ঘড়ির মধ্যেই ছোট্ট একটি স্পিকারে জবাব এলো, ইয়েস ম্যাডাম, খবর কি? এখানে চলে আসুন। দূরবীনকে নর্থ ইস্ট অ্যাঙ্গেলে রাখলে গ্যাসপা আর ইডা এই দুটো গ্রহাণুপথের মাঝখানে কলমের মতো একটা আলোক বস্তু দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওটার গতিপথ পৃথিবীমুখী। রণধীর সুব্বা দূরবীনে চোখ রেখেই আলোক বস্তুটা দেখে উত্তেজিত হয়ে বললেন, ম্যাডাম ঠিকই বলেছেন, ওটার গতিপথ পৃথিবী অভিমুখী। বলেই সুব্বা ফের চোখ রাখলেন দূরবীনে। 20 সেকেন্ড বাদে দূরবীন থেকে চোখ নামিয়ে তিনি অস্থিরভাবে পায়চারি শুরু করলেন। বললেন, নন্দিতা দেবী, যদি অনুমতি দেন তো স্টিরিওস্কোপিক মাইক্রোস্কোপে এটা দেখবার চেষ্টা করি। ওরা দুজনেই ছুটলেন। যদি এদের ধারণা সঠিক হয়, বিশ্বের সামনে দারুণ সাংঘাতিক বিপদ। যেতে যেতেই নন্দিতা দেবী বললেন, ওটা যদি কোনো গ্রহাণু হয় আর তা যদি আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে, তাহলে সমূহ বিপদ মিস্টার শুভ্রা। হ্যাঁ, আপনার মনে আছে কি না জানি না, গত শতকের 96 সালে ইউএসের অ্যারিজোনা অবজারভেটরিতে জ্যোতির্বিজ্ঞানী তিমোথি স্পার এরকম একটি গ্রহাণু হঠাৎই দেখে ফেলেছিলেন। ওটার পৃথিবীর দিকে আসছিল। মহাকাশ দূরত্বে সামান্য তফাৎ দিয়ে ওটা বেরিয়ে যায়। হ্যাঁ, ওটা নিয়ে আমি গবেষণা করেছি। পৃথিবী থেকে মাত্র 450.620 কিলোমিটার দূর দিয়ে ওটা বেরিয়ে গিয়েছিল। মানমন্দিরের ছাদের পশ্চিমাংশে চলে এলেন ওরা দুজনে। এখানে রাখা আছে স্টেরিওস্কোপিক মাইক্রোস্কোপ। এটি দিয়ে মহাকাশের বুকে ঘুরে বেড়ানো ক্ষুদ্র জিনিসগুলিকে দেখা যায়। অসম্ভব শক্তিশালী এই মাইক্রোস্কোপের সাহায্যে দুই বিজ্ঞানী ধেয়ে আসা সেই কলম বিন্দু সম্পর্কে একটা স্থির সিদ্ধান্তে এলেন। হ্যাঁ, ওটা একটা গ্রহাণুই বটে, কোনো ভুল নেই। আর এটা যদি সত্যি পৃথিবীর বুকে আছড়ে পড়ে অথবা বিস্ফোরিত হয়, তবে 4000 থেকে 15,000 মেগাটন এনার্জি উৎপন্ন করবে, যা সারা বিশ্বের সঞ্চিত পরমাণু ও হাইড্রোজেন বোমার মিলিত বিস্ফোরণের ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি হবে। সর্বনাশ, পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মানুষের অস্তিত্ব আর থাকবে না। বলতে বলতে নন্দিতা দেবীর ফর্সা ও মুখখানা উত্তেজনায় লাল টকটকে হয়ে গেল। শেষ হলো অপারেশন 2098X এর প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব শোনার জন্য আমাদের চ্যানেল অন্তহীনকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।